এসবের মধ্যেই কূটনীতি জারি রয়েছে, কারণ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তার সঙ্গে ফোনে কথা হয়েছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। আমেরিকা প্রথম থেকেই বলে এসেছে সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে একযোগে কাজ করবে আমেরিকা, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম দুদিন আগে থেকেই আমেরিকা বলতে শুরু করেছে যে ভারত পাকিস্তান দুই দেশই সংযত থাকুক, অর্থাৎ কোথাও যেন আলোচনা বা বৈঠকের জন্য একটা টেবিলে বসা হোক, এরকম একটা মনোভাবের জায়গায় এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন বিদেশ সচিবের কি কথা হলো? কিন্তু এমন একটি সময় হলো এই দুজনের কথাবার্তা, যখন একদিকে ইউএস দুপক্ষকে সংযত থাকার কথা বলছে, অন্যদিকে ইউএনের কাছে পাকিস্তান আবেদন করছে যেন তারা ইন্টারভিউ করে, অর্থাৎ যেন এই যে টেনসড পরিস্থিতি রয়েছে তার এসকালেশন যেন বেশি না হয়। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়েই রুবির সঙ্গে আলোচনা এবং এস জয়শঙ্করের সঙ্গে তাদের যে কথোপকথন হয় সেখানে দাঁড়িয়ে কাউন্টার টেররিজমে ইউএস এর তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা ইউএস করবে, সেই বার্তা কিন্তু রুবিওর তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ মার্কিন সহযোগিতা সমস্ত রকমের থাকবে কাউন্টার টেররিজমের জন্য, সেই বার্তা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদিও এসকালেশনের ব্যাপারে যদিও ভারতের তরফ থেকে এস জয়শঙ্কর এটা পরিষ্কার করে দিয়েছে যে ভারত যারা মূল অপরাধীরা রয়েছে তাদেরকে সাজা দেওয়ার জন্য, এই ঘৃণ্য হামলা যারা চালিয়েছে তাদেরকে সাজা দেওয়ার জন্য ভারত একেবারে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউএস এর একটা সাপোর্ট পাওয়া এই কাউন্টার টেররিজমের ক্ষেত্রে কিন্তু এটা ভারতের জন্য কোথাও একটা গিয়ে এই কূটনৈতিক আলোচনারই ফলাফল বলে মনে করা হচ্ছে। অতনু, ধন্যবাদ। এবার পূর্ব বর্ধমানের একটা রাস্তা দেখাবো আপনাদের, একেবারে পাকা রাস্তা, কিন্তু নামেই পাকা রাস্তা, পিচ রাস্তার মধ্যে কাদা ভর্তি, আর সে কাদা এমন কাদা সেখানে বাসের চাকা পর্যন্ত আটকে যাচ্ছে। এমন সময় গেছে কাদা মাখা রাস্তায় ট্রাক্টর দিয়ে বাস তুলতে হয়েছে। বেহাল এই রাস্তা। 10-12টা গ্রাম এদিকে যাতায়াত করে, অনেকটা শহরের মধ্যে না গিয়ে। হ্যাঁ, শহরের মধ্যে এটা শর্ট রাস্তা, এই জন্য যাতায়াতটা এদিকে বেশি করে। পুরোটাই এরকম, এটাই চাষিদের ধান মাঠ থেকে এসছে, বড় বড় গাড়ি। আমরা চাইছি রাস্তা যেন পরিষ্কার হয়। রাস্তায় শরদিন্দু রয়েছে এখান থেকে আমার সঙ্গে। শরদিন্দু, কতটা জায়গা জুড়ে, মানে এই কত কিলোমিটার রাস্তা, সেই রাস্তার এই দশা কতদিন ধরে, এবং এই রাস্তা কেন সারানো যাচ্ছে না? অতনু, দীর্ঘ রাস্তা, একেবারে ভাতার থেকে বলগনা থেকে শুরু করে কামারপাড়া, অন্যদিকে খণ্ডঘোষের বিভিন্ন রাস্তা, রায়নার বিভিন্ন রাস্তা, সব যেন মনে হচ্ছে একেবারে মাটির রাস্তা। এবং তারপরে সেখানে বৃষ্টি হওয়ার কারণে এত কাদা জমেছে যে বাস পর্যন্ত চলতে পারছে না। সাইকেল, মোটর সাইকেল তো দূরের কথা, দুর্ঘটনা ঘটছে প্রায়শই। আসলে বিষয় হচ্ছে এখন হারভেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে, ট্রাক্টরে করে সেই ধান তোলা হচ্ছে, এবং জমির সব কাদা এই হারভেস্টার মেশিন ট্রাক্টরের মাধ্যমে রাস্তায় উঠে যাচ্ছে। ফলে পিচ চলে গেছে কয়েক ফুট, একেবারে বলা যায় যে ফুটখানেক মাটির তলায়। পুরো রাস্তা মনে হচ্ছে যেন মাটির রাস্তা, এবং কাদা থকথকে হয়ে এমনও হচ্ছে যে যাত্রীবাহী বাস দাঁড়িয়ে যাচ্ছে, তাকে ট্রাক্টরে করে টেনে আনতে হচ্ছে। সাইকেল, মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, যে কোনো সময় উল্টে পড়ে যাচ্ছে, এবং হেঁটে যাওয়ারও জায়গা থাকছে না। এবং বাসিন্দারা বলছেন যে এই অবস্থা একেবারে জেলার কিন্তু এই বিভিন্ন এলাকায়, একেবারে তোমাকে যেমন জানালাম রায়না, খণ্ডঘোষ, ভাতার বিভিন্ন যে কৃষি প্রধান এলাকা, যেখানেই ধান উঠছে সেখানেই এই অবস্থা তৈরি হয়েছে। যে জেলা প্রশাসনও বিষয়টি নিয়ে অবগত রয়েছে, তারা বলছে সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার বা অন্যভাবে যাতে এই সমস্যা তাদের রেখে যান নিয়ন্ত্রণ করে যাতে সমস্যার সমাধান করা যায়। জেলা পরিষদ কি বলছে? ধন্যবাদ শরদিন্দু। গ্রীষ্মের ধান ওঠার পরের সময় যে ট্রাক্টর জাতীয় যে কৃষি যন্ত্র রয়েছে তাদের চাকার সঙ্গে যে মাটি উঠে আসে সেটা নিয়ে এবং অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে যাচ্ছে। সঙ্গে পুলিশ প্রশাসন সজাগভাবে প্রতিটা থানা থেকে প্রচার হচ্ছে। আমরা চাষি ভাইদেরকে অনুরোধ করছি, কৃষকদেরকে অনুরোধ করা হচ্ছে, এবং পুলিশও ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। জমি থেকে যখন গাড়িটা ট্রাক্টর পাকা রাস্তায় তোলা হয় তার আগে যেন চাকাগুলো একটু ধুয়ে নিয়ে যদি তোলা হয় তাহলে এই সমস্যাটা না থাকে। দেগঙ্গা মিনাখা মানেই যেন চিংড়ির স্বর্গরাজ্য। বাগদা থেকে শুরু করে দারুণ দারুণ চিংড়ির চাষ হয়। মৎস্যজীবীদের কাছে
মানে চিংড়ি যারা চাষ করেন সেই মৎস্যজীবীরা এখানে মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছেন, কারণ প্রচুর ভালো চাষ হয় এখানে, ভালো মাছ পাওয়া যায়। তো সেই মাছের এবার বোধহয় কোথাও মড়ক লেগেছে, চিংড়িতে মড়ক লেগেছে। কেন জানেন? কারণ মৎস্যজীবীরা বলছেন লেদার কমপ্লেক্সের দূষিত জল, কিভাবে এই জল বিদ্যাধরীতে মিশছে, কিভাবে ক্ষতি হচ্ছে, মৎস্যজীবীদের হাল ঠিক কি রকম জানবো। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, দেখো অতনু, একেবারে মাছের স্বর্গরাজ্য বলা হয় এই একেবারে উত্তর 24 পরগনা, মিনাকা, সন্দেশখালী, হাসনাবাদ এবং হাড়োয়া, বারাসাত ব্লক টু দেগঙ্গা এই অংশ বিস্তীর্ণ এলাকায় মাছ চাষ হয়। হাজার হাজার বিঘা মাছ চাষ হয় এবং বিদ্যাধরীর জল দিয়ে এই মেচোবেড়িতে মাছের জল তোলা হয় এবং সেখানে মাছ চাষ হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেই জলে দূষিত হচ্ছে, অর্থাৎ লেদার কমপ্লেক্সের জল, অন্যদিকে কলকাতা কর্পোরেশনের জল এই বিশ্বে বিদ্যাধরীতে নদীতে, অর্থাৎ এই লেদার কমপ্লেক্সের অ্যাসিডযুক্ত জল বিদ্যুৎ আসছে এবং সেই জল দূষিত হয়ে এই ধরনের যারা মাছ চাষের জন্য এই জল ব্যবহার করে সেখানে সেই জলে ঢুকে ভাইরাস আক্রান্ত হচ্ছেন এবং যে হাজার হাজার কৃষক মাছ চাষি রয়েছেন তাদের এই মাছ চাষে বিশেষ করে চিংড়ি, বাগদা, অর্থাৎ বাগদা মাছ যেটা এক্সপোর্ট হতো সেই মাছে কিন্তু ব্যাপক পরিমাণে মরক দেখা যাচ্ছে বা ভাইরাস আক্রান্ত হচ্ছে। ফলে বেশ কয়েক বছর ধরে হাজার হাজার মাছ চাষি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের একটাই দাবি, এই জল যদি বন্ধ করে, অর্থাৎ জল এই লেদার কমপ্লেক্সের জল একটা জায়গায় এনে সেখান থেকে আবার অর্থাৎ রিসাইকেল করে যদি জল নদীতে ফেলা হয় তাহলে তারা উপকৃত হবেন। কিন্তু সেই পদ্ধতিও রাজ্য সরকার নিয়েছেন, কিন্তু কবে সেই কার্যকারী হবে ইতিমধ্যেই কিন্তু চাষিরা আতঙ্কিত, তার কারণ এক্সপোর্ট ইম্পোর্ট পুরোপুরি মাছ বন্ধ। যত দেরি হবে তত তাদের ক্ষতির পরিমাণ আরো বাড়তে থাকবে। ধন্যবাদ জিয়াউল। লেদার কমপ্লেক্স বা কলকাতা থেকে যে জলগুলো আসছে, জলগুলো অত্যন্ত দূষিত, বিষাক্ত জলগুলো ঘেরি মালিকরা ওঠান, কারণ তাদের বিকল্প পথ নেই। তো এই জলে যে মাছ চাষ করা হয়, কারণে অকারণে মাছগুলো মরিয়ে যায়, বিভিন্ন রকম ভাইরাস হচ্ছে। সাদা মাছ চাষ করে ওরা ঘেরিওয়ালারা কোনোভাবেই কেনার হতে পারছে না, ওরা লাভবান হতে পারছে না। সমস্ত মাছ চাষিরা এখন ক্ষতির সম্মুখীন, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। আমরা কোনো সোর্স পাচ্ছি না যে আমরা এই ব্যাপারগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করব। তো আপনাদের মাধ্যমে যদি সরকারের কানে পৌঁছায়। চর্মনগরী, লেদার কমপ্লেক্সের নোংরা, এইগুলো দিয়ে এই জল এখানকার বিদ্যাধরী নদী দিয়ে যায়। এবার এই নদীর পাশেই হচ্ছে আমাদের মেছো ঘেরিগুলো থাকে, তো সেই জন্যে বাগদার চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। আমিও ওভার টেলিফোনে কথা বলেছি, আমরাও লিখিতভাবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী যারা আছেন তাদেরকে আমরা এটা জানাবো, সেই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ আমরা করব।